বৃষ্টিপাত অব্যাহত থাকায় কক্সবাজারের বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এখনও প্লাবিত জেলার অন্তত ৩৫টি ইউনিয়ন, পানিবন্দী অন্তত ২ লাখ মানুষ। এদিকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রাঙামাটিতে। নতুন করে আরও ৩ থেকে ৫ দিন ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্ক বার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে মৌলভীবাজারে মনু নদীর পানি চাঁদনী ঘাট পয়েন্টে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে, তবে কমতে শুরু করেছে ধলাই ও জুড়ি নদীর পানি। অন্যদিকে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে হবিগঞ্জের বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের আরও খবর জানতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব রাঙামাটি এবং মৌলভীবাজারে। রাঙামাটি থেকে যুক্ত হবেন জিয়াউর রহমান জুয়েল, মৌলভীবাজার থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী MA হামিদ। শুরুতে যাচ্ছি রাঙামাটিতে জুয়েলের কাছে। জুয়েল, জানাবেন বৃষ্টিপাত ও ভূমিধস নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে? গত শনিবার থেকে আজকে শনিবার পর্যন্ত যে টানা ৮ দিন, এর মধ্যে থেমে থেমে কখনো ভারী বৃষ্টি, কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যেই পাহাড় ধস এবং ভূমিধসের যে সংখ্যা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর থেকে, আমরা জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যে জানতে পেরেছি সেখানে অন্তত ৯টি উপজেলা এবং ২টি পৌরসভা মিলিয়ে সেখানে ১২৫টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যেখানে ছোট বড় পাহাড় ছিল। এর মধ্যে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ি এবং খাগড়াছড়ির সঙ্গে সাজেক এবং বাঘাছড়ির যে সড়ক যোগাযোগ, সেখানে সড়ক তুলে যায়, পানির চলে আসায় হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেটি আসলে এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। যদি আবার বৃষ্টিপাত হয় সেখানে আবার তুলে গিয়ে আবার হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বলে রাখি, এর মধ্যে সাজেকে যেখানে পর্যটক আটকা পড়েছিলেন তারাও নিরাপদে ফিরে গেছেন। তবে বাঘাইছড়ির সঙ্গে যে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ, অর্থাৎ রাঙামাটির সঙ্গে যোগাযোগ করতে হলে খাগড়াছড়ি হয়ে আসতে হয়, সেই বাঘাছড়ির ৩ কিলো নামক এলাকায় সেখানে সড়ক ধসে গিয়ে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বলে রাখি, এই যে বৃষ্টিপাত হচ্ছে, এর মধ্যে যে পাহাড় ধস ভূমিধসের সংখ্যার মাঝেই কিন্তু যে কাপ্তাইয়ের তীরবর্তী অঞ্চল রয়েছে সেখানে আসলে অনেক এলাকায় যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে প্লাবনের শিকার হয়েছে। প্লাবিত সেই এলাকার মধ্যে সবচেয়ে দুর্গন্ধ রয়েছে রাঙামাটির বাঘাছড়ি উপজেলায়। সেখানে ২০টি আশ্রয় কেন্দ্রে ২,৩৭৪ জন মানুষ এরই মধ্যে আশ্রয় নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি সেখানকার উপজেলা প্রশাসন থেকে। বলে রাখি, এই যে সব মিলে যে একটি দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে আসলে ত্রাণ তৎপরতা নিয়েও যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন এবং যারা দুর্গত মানুষ তারাও কিন্তু নানাভাবে অভিযোগ করেছেন যে যথাসময়ে তারা ত্রাণ পাননি। একেবারে গতকাল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বাঘাইছড়ির যে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে শতাধিক মানুষ আশ্রয় নিলেও সেখানে ৩ দিনে মিলে একবেলা খাবার জুটেছে বলে গতকাল সেটি আসলে বেশ আলোচনা জন্ম দিয়েছে। এর বাইরেও আমরা রাঙ্গামাটি শহরের বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানেও আসলে মানুষজন নানা অভিযোগ করেছেন যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি এবং খাবার নিয়েও তারা অভিযোগ করেছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মিম। এবারে যাব মৌলভীবাজারের সহকর্মী হামিদার কাছে। হামিদ, জানাবেন নদী পানি বৃদ্ধির সবশেষ খবর এবং সেই সঙ্গে শ্রীমঙ্গলে এখন যারা পর্যটক যাচ্ছেন তাদের জন্য শ্রীমঙ্গল ঘোরাটা কি নিরাপদ হবে কিনা? মিম, জানিয়ে রাখি যে মৌলভীবাজারে গত নদ নদীর পানি কমতে শুরু করেছে, কিন্তু নিম্নাঞ্চল এখনো প্লাবিত রয়েছে। বিশেষ করে আজকে এখন সকাল ৯টার খবরে যেটা ৯টার যে পানি উন্নয়ন বোর্ডের যে আপডেট ছিল সেটাতে জেনেছি যে এখন পর্যন্ত মনোনদীর পানি মরু ব্রিজ এলাকায় প্রায় ১৭৮ বা ৮০ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু সদরে মৌলভীবাজার চাঁদনীঘাট এলাকায় বিপদসীমার পানি নেমে গিয়ে এখন ৩৮ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুশিয়ানো নদীর পানি বাড়তেছে এবং সেটা বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আসার খবর হচ্ছে যে দলাই নদীর পানি এবং জুড়ি নদীর পানি দ্রুত গতিতে কমতে শুরু করেছে, যার কারণে দলাই নদীতে যে দুটি স্থানে বাঁধ ভাঙন দেখা দিয়েছিল সে এলাকা বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গিয়েছে এবং নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে এবং নিমজ্জিত হওয়ার কারণে সেখানকার লোকজন কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন। এই মুহূর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কমলগঞ্জে ২০ টন, সদর উপজেলায় ২০ টন, রাজনগরে ২০ টন, শ্রীমঙ্গলে ১০ টন ত্রাণের চাল দেওয়া হয়েছে। এছাড়াও গত দুদিন থেকে সেখানে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রিত হয়েছেন। সদর এবং রাজনগর মিলিয়ে প্রায়
18,000-এর উপরে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সেখানে 13,220টি পরিবার রয়েছে, কিন্তু কমলগঞ্জের পরিসংখ্যান এখনো আমরা পাইনি। তারপরেও সেখানে প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে রয়েছে বলে স্থানীয় আমরা জানতে পেরেছি। ত্রাণের যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে অনেকের সাথে কথা বলে দেখেছি, অনেক আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখেছি, তারা বলছেন যে ত্রাণের অপচলতা রয়েছে, কিন্তু জেলা প্রশাসক বলেছেন যে এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণের জন্য দেওয়া হয়েছে, নগদ টাকাও সরবরাহ করা হয়েছে। হয়তো আস্তে আস্তে জনপ্রতিনিধির মাধ্যমে যেখানে আক্রান্তরা রয়েছেন তারা সেটা পাবেন। পর্যটনের কথা যদি বলি, সেক্ষেত্রে শ্রীমঙ্গলে কোনো বন্যা পরিস্থিতির অবনতি হয়নি বা কথা যদি বলি সেক্ষেত্রে শ্রীমঙ্গলে কোনো বন্যা পরিস্থিতির অবনতি হয়নি বা শ্রীমঙ্গলে কোনো বন্যা ছিল না। শ্রীমঙ্গলে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু পর্যটকদের জন্য সেটা কিন্তু নিরাপদ রয়েছে এবং কমলগঞ্জের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এগুলোও কিন্তু এখন নিরাপদ রয়েছে। বলা যায় যে পর্যটন শ্রীমঙ্গল মৌলভীবাজার এখন ঘুরে দেখতে পারে এবং বিশেষ করে পানি নদী থেকে নেমে গিয়ে নিম্নাঞ্চলে প্লাবিত হচ্ছে এবং সেখান থেকে পানি হাওরে যাচ্ছে এবং হাওরে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে উজানে যদি বৃষ্টি না হয়, অর্থাৎ 12তে বৃষ্টি না হলে পানি দ্রুতই কমতে থাকবে, কিন্তু আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্র বলেছে যে আগামী 13 তারিখ পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও সামান্য বৃষ্টিপাত, আবার কোথাও মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকলে সেক্ষেত্রে হয়তো বন্যার পরিস্থিতি আবারও খারাপের দিকে যেতে পারে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী MA হামিদ, এবং তার আগে রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল রানা। গত 3 দিনে 315 মিলিমিটার বৃষ্টিতে বিপর্যস্ত সাতক্ষীরার জনজীবন। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, সাতক্ষীরায় বৃষ্টি থেমেছে কিনা এবং গ্রামাঞ্চলে বেড়ি বাঁধ ভাঙার কোনো আশঙ্কা রয়েছে কিনা? মিম, সাতক্ষীরাতে সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। গতকাল রাত পর্যন্ত এখানে কিন্তু টানা বৃষ্টি হয়েছে। গত 3 দিনে এখানে 315 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এখানকার যে আবহাওয়া অফিস, তারা আমাদেরকে এই তথ্য জানিয়েছেন। এর ফলে সাতক্ষীরা শহরে যে সমস্ত নিম্নাঞ্চল রয়েছে প্রতিটি নিম্নাঞ্চলেই কিন্তু দেখেছি যে আমরা মানুষ কিন্তু প্রচুর ভোগান্তিতে রয়েছেন জলাবদ্ধতার কারণে। প্রত্যেকটি এলাকাতে হাঁটু সমান পানি দাঁড়িয়ে যায় গতকাল, এবং সেই পানিটি কিন্তু নিষ্কাশনের কোনো পথ না থাকায় মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে। একই সাথে এখানকার যে নদী খালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু জোয়ার ভাটা চালু আছে, তবে এখানে কিন্তু পানি নিষ্কাশনের যে ড্রেনেজগুলো সেই ড্রেনেজগুলো বদ্ধ থাকার কারণে মূলত পানি নদীতে যেতে পারছে না। এই কারণেই মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে মানুষকে তারা সচেতন থাকতে বলছেন যে আরও কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত হলে তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যান, এবং যদি কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় হয় তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারবেন। একই সাথে যারা বয়স্ক, বৃদ্ধ এবং প্রতিবন্ধী মানুষ রয়েছে তাদেরকে তারা বিশেষ নজরদারিতে রাখতে বলেছেন, শুকনো খাবার সংরক্ষণে রাখতে বলেছেন। সব মিলিয়ে তাদের যে মানুষের যে প্রস্তুতি থাকতে বলা হয়েছে। একই সাথে উপকূলীয় এলাকা যে সমস্ত বেড়িবাঁধগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকার বেড়িবাঁধ, সেগুলো কিন্তু অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। বিশেষ করে শ্যামনগর এবং আশাশুনি উপজেলার একাধিক পয়েন্টে বেড়িবাঁধ কিন্তু ধসে পড়েছে, এমন তথ্য উপকূলের এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে আমরা পেয়েছি। তবে সে সমস্ত বেড়িবাঁধগুলো মেরামতে এখনও বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যদিও স্থানীয়রা ছোট ছোট আকারে সেই বাঁধগুলো কিন্তু মেরামতের তারা চেষ্টা করছেন। তবে যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে বিপুল পরিমাণ যে পানি সেটি নিষ্কাশিত হওয়ার পথ না থাকায় আসলে সংকট আরও দীর্ঘ হচ্ছে। আমরা দেখেছি সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বিদ্যালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানের যে সমস্ত মাঠ রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে আছে। অনেক জায়গায় অনেক স্কুলগুলো কিন্তু পানিতে তলিয়ে আছে। সেই স্কুলের পানি কিন্তু নিষ্কাশন না হওয়ায় আগামীকাল যে স্কুলটি চালু হতে পারবে কিনা সেটি নিয়েও কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে যে অবস্থা এখন যেটি সৃষ্টি হয়েছে সেটি নিরসনে প্রশাসনের এখন একটা বড় ভূমিকা দরকার। পানি নিষ্কাশনের পথ না পেলে কিন্তু এই সমস্যাটি আরও দীর্ঘ হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে জলাবদ্ধতা পরিস্থিতির সবশেষ তথ্য।